ব্যতিক্রমী টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। সার কারখানার কোল্ড বক্সে ব্যবহৃত এক্সপান্ডার ইউনিটের বেয়ারিং সমস্যার কারণে এর ভাইব্রেশন বেড়ে ট্রিপ করে যায়। কিভাবে এই এক্সপান্ডার ইউনিটের বেয়ারিং পরিবর্তন করা হলো এবং অ্যাসেম্বল পরবর্তীতে কিভাবে আবার সুষ্ঠুভাবে প্ল্যান্ট চালানো হলো সে সম্পর্কে এখানে ডিটেল বলবো। সার কারখানায় কোল্ড বক্সে একটি এক্সপান্ডার থাকে যা ক্রায়োজেনিক পিউরিফিকেশনের মাধ্যমে নাইট্রোজেন এবং মিথেনের মতো উপাদানগুলিকে ঠান্ডা করে এবং আলাদা করে ফিড গ্যাসকে বিশুদ্ধ করে। ক্রায়োজেনিক শব্দের অর্থ ঠান্ডা উৎপাদন। এটি -150 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে তাপমাত্রাকে ক্রায়োজেনিক টেম্পারেচার হিসেবে বিবেচনা করা হয়। কোল্ড বক্সে প্রায় -178 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। এক্সপান্ডার উচ্চ চাপ গ্যাসের সম্ভাব্য শক্তিকে শ্যাফট পাওয়ারে রূপান্তরিত করে, যা শক্তি পুনরুদ্ধার এবং প্রক্রিয়াটির দক্ষতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চ চাপ গ্যাসের শক্তিকে যান্ত্রিক কাজে বা শক্তিতে রূপান্তর করার উপর নির্ভর করে এই শক্তিকে বিদ্যুৎ উৎপাদনের জন্য জেনারেটর, কম্প্রেসর বা পাম্প চালানোর জন্য ব্যবহার করা যেতে পারে, যা সিস্টেমটিকে আরও স্বয়ংসম্পূর্ণ করে তোলে এবং একটি সাধারণ থ্রোটলিং ভালভ ব্যবহারের তুলনায় অপারেটিং খরচ কমাতে পারে, যা কেবল শক্তি পুনরুদ্ধার ছাড়াই তাপমাত্রা এবং চাপ হ্রাস করে। গ্যাস পিউরিফিকেশনের বা পরিশোধনের ক্ষেত্রে এর প্রাথমিক ভূমিকা হল মিথেন, আর্গন এবং অতিরিক্ত নাইট্রোজেনের মতো নিষ্ক্রিয় গ্যাস অপসারণ করে সংশ্লেষণ গ্যাসকে বিশুদ্ধ করা। এটি কোল্ড বক্সের ভিতরে গ্যাসকে অত্যন্ত কম তাপমাত্রায় ঠান্ডা করে অর্জন করা হয়, যার ফলে এই উপাদানগুলি কনডেন্সড বা ঘনীভূত হয় এবং কাঙ্ক্ষিত হাইড্রোজেন এবং নাইট্রোজেন ফ্লো থেকে আলাদা হয়। এনার্জি সেভিংয়ের জন্য এক্সপান্ডার হলো পিউরিফিকেশন প্রক্রিয়ার একটা মূল উপাদান। গ্যাস প্রবাহে চাপের প্রেসার কমিয়ে সেখান থেকে শক্তি আহরণ করে। এটি এক্সপান্ডারের মধ্য দিয়ে হাই প্রেসার গ্যাস প্রবাহিত করা হয়, যা শ্যাফট এনার্জি উৎপাদনের জন্য একটা টারবাইন চালায়। এখানে টারবাইনের সাথে 360 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি ইন্ডাকশন জেনারেটর সংযোগ রয়েছে, যা এনার্জি সেভিংয়ের অংশ হিসেবে 6000 ভোল্টের বিদ্যুৎ তৈরি করতে ব্যবহৃত হয়। এক্সপান্ডার দ্বারা উৎপন্ন শ্যাফট এনার্জি একটি কম্প্রেসর চালানোর জন্য ব্যবহৃত হয়। এরপর কম্প্রেসর প্রক্রিয়া গ্যাসকে পুনরায় চাপ দেয়, যা সমগ্র সংশ্লেষণ প্রক্রিয়ার প্রবাহ এবং চাপের প্রয়োজনীয়তা বজায় রাখার জন্য অপরিহার্য, যার ফলে বাহ্যিক শক্তির প্রয়োজনীয়তা হ্রাস পায়, আরও স্থিতিশীল এবং নিয়ন্ত্রিত প্রক্রিয়ার দিকে চালিত করে। শক্তি এখানে পুনরুদ্ধার করে এক্সপান্ডারটি এনার্জি সেভিংয়ের মাধ্যমে প্ল্যান্টের সামগ্রিক বিদ্যুৎ খরচ হ্রাস করে এবং প্ল্যান্টের সামগ্রিক দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। এই প্রসেসে থ্রোটলিং ভালভ ব্যবহার করা হয়ে থাকে এবং এই পদ্ধতির একটি বড় সুবিধা, যা প্রেসার ড্রপের শক্তিকে কার্যকর কাজে রূপান্তরিত করার পরিবর্তে তাপ হিসেবে অপচয় করে। আমরা এক্সপান্ডারের সমস্যা নির্ধারণের জন্য এখানে যে ভাইব্রেশন হাই ভ্যালু শো করছিল, সেই ভাইব্রেশনগুলো আমরা এর ট্রিপ অ্যালার্ম থেকে বা এর যে ট্রেন্ড অ্যালার্ম সেখান থেকে আমরা পর্যবেক্ষণ করি এবং তা বিশ্লেষণ করি। এখানে দেখা যায় যে ভাইব্রেশন যে অ্যাক্সিয়াল এবং ভার্টিক্যাল যে দুইটি ভাইব্রেশন প্রপ রয়েছে এবং এছাড়া আরও 2টি স্টেজে ভাইব্রেশন রয়েছে এর শ্যাফটের এবং জেনারেটর সাইডে, সবগুলো ভাইব্রেশনই এর ভ্যালু বৃদ্ধি পেয়েছে এবং এক পর্যায়ে ভ্যালু এর নর্মাল ভ্যালু থেকে বেড়ে ট্রিপ করে। ট্রিপ করার পরবর্তীতে ভাইব্রেশনগুলো অরিজিনাল কিনা সেটা আমরা আইডেন্টিফাই করার জন্য এর ভাইব্রেশন প্রপগুলোর সাথে যে প্রক্সিমিটার রয়েছে সেগুলো আমরা চেক করি এবং সেখানে আলাদাভাবে একটি প্রক্সিমিটার পরিবর্তন করে আমরা সেটা চেক করি, কিন্তু দেখা যায় ভাইব্রেশনের খুব বেশি তারতম্য হয় না। পরবর্তীতে আমরা এই যে প্রক্সিমিটার রয়েছে সেগুলো ইন্টারচেঞ্জ করি এবং ইন্টারচেঞ্জ করার কারণ হলো এর যে জেনারেটর সাইডে এবং এর শ্যাফট সাইডে যে 2টি ভ্যালু ছিল, 2টি ভ্যালুর মধ্যে ভাইব্রেশন ভ্যালুর মধ্যে কিছুটা তারতম্য ছিল। যখন আমরা ইন্টারচেঞ্জ করলাম এই ভ্যালুগুলো আবার কিছুটা চেঞ্জ হলো, যার কারণে আমরা এটা আবার পর্যবেক্ষণে রাখি। এভাবে পর্যবেক্ষণে রাখার পরে প্রায় 24 ঘন্টা এভাবে প্ল্যান্ট চালু ছিল এবং এর হায়ার ভ্যালু পর্যন্ত যাওয়ার আগে যখন কাছাকাছি গিয়েছিল সে সময় আমরা এটি বন্ধ করে দেই। এখানে আমরা যে এর যে প্রক্সিমিটারগুলো যেখানে রয়েছে এগুলো আমরা ইন্টারচেঞ্জ করি এবং এর অ্যাক্রসে আমাদের ডিসি ভোল্টেজ, যেটা আমরা সাধারণত সেট পয়েন্ট 10-এর কাছাকাছি রাখি ইনিশিয়াল পর্যায়ে, এর ভ্যালুগুলো কত ছিল
সেগুলো আমরা এখানে আইডেন্টিফাই করি যে এখানে ভোল্টেজগুলো ঠিকমতো দেখাচ্ছে কিনা, না অতিরিক্ত ভ্যালু দেখাচ্ছে। সেক্ষেত্রে আমরা এর যে সাপ্লাই ভোল্টেজটা সেটা 23 ভোল্ট পাই এবং এর যে সিগন্যাল ভোল্টেজ সেটা 10 ভোল্টের কাছাকাছি ডিসি ভোল্টেজ এটা পাই। আমরা এই ধরনের সবগুলো চেক করার পরে পরবর্তীতে আমরা আবার কন্ট্রোল রুমে এই সেন্সর এবং প্রক্সিমিটার আলাদাভাবে সংযোগ করে চেক করি সমস্যা আইডেন্টিফাইয়ের জন্য। এবং একই সাথে এই যে সেন্সর এবং এর প্রক্সিমিটার এখানে বলে রাখা ভালো যে এক্সপ্যান্ডার যখন বন্ধ ছিল সেক্ষেত্রে আমরা এই দুটো খুলে নিয়ে অন্য একই সিস্টেমে আরেক জায়গায় আমরা লাগিয়ে দেখি যে নর্মাল পর্যায়ে এটা সঠিক ভ্যালু দিচ্ছে কিনা। তা আমরা দেখলাম যে এই প্রব এবং প্রক্সিমিটারগুলো সঠিকভাবে কাজ করছে। এবং একই সাথে আমরা বেন্টলি সিস্টেমে এই ভাইব্রেশন যেটা ছিল যখন এটা চালু অবস্থায় এটা বাইপাস করে আমরা প্রব এবং প্রক্সিমিটারগুলো আবার লাগানোর পরে এবং একই সাথে আমাদের অন্য যে কম্প্রেসরে এই ভাইব্রেশন প্রক্সিমিটার এবং সেন্সর ছিল সেগুলো থেকে এর পার্টস নিয়ে এসে আমরা আলাদাভাবে এটা ল্যাবরেটরির মতো এটা আলাদাভাবে কানেক্ট করে এর ভোল্টেজগুলো দেখি এবং আমরা কম্পিউটারে সফটওয়্যার ইনস্টলেশনের মাধ্যমে এই ভাইব্রেশন সফটওয়্যারের মাধ্যমে আমরা এর ভ্যালুগুলো চেক করি। কিন্তু প্রতি ক্ষেত্রেই দেখা যায় যে এর ভোল্টেজটা বেশি এবং একই সাথে এর ভাইব্রেশনটাও বেশি দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি শিওর হই যে এখানে আসলেই ভাইব্রেশনটা বেশি হচ্ছে, বেয়ারিং ভাইব্রেশন। তবে আরও শিওর হওয়ার জন্য এখানে যে আমাদের অয়েল সাপ্লাই ছিল সে অয়েল সাপ্লাইয়ের ডিফারেন্সিয়াল প্রেশারটা সাধারণত 10 কেজি মেনটেন করা হয়। এখানে অয়েল সাপ্লাইয়ের ডিফারেন্সিয়াল প্রেশারটার যে ভালভ ছিল, ভালভের একটা ফাংশন হলো যে একটা পার্ট আমার বেয়ারিং সাইডে যাবে এবং অপর যে অয়েলটা এক্সেস অয়েলটা আমার আবার ট্যাঙ্কে ফিরে যাবে। এই ট্যাঙ্কে রিটার্ন করার জন্য একটা কন্ট্রোল ভালভ রয়েছে। কন্ট্রোল ভালভের ওপেনিংটা সাধারণত 35 থেকে 40% মধ্যে থাকে। কিন্তু এখানে লক্ষ্য করা গেল যে কন্ট্রোল ভালভের যে ওপেনিং অর্থাৎ আমার বেয়ারিং সাইডে অয়েল প্রেশারটা মেনটেন করার জন্য যে আমাদের যে ড্রেন সাইডে যে ড্রেন ভালভ রয়েছে সেটার ওপেনিংটা আস্তে আস্তে কমতে থাকে। অর্থাৎ এটা 35 থেকে আস্তে আস্তে 30-তে এবং পরবর্তীতে আবার লাস্ট পর্যায়ে 25-এর কাছাকাছি চলে আসে। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে আমার যে এক্সেস অয়েল যে আমার রিটার্ন হওয়ার কথা কিন্তু সেটা আমার বেয়ারিং সাইডে যাচ্ছে। অর্থাৎ আমার রিটার্ন অয়েলের পরিমাণ কম হচ্ছে এবং এই বেয়ারিং সাইডে অয়েলের পরিমাণটা বেশি হচ্ছে। কারণ আমার সেখানে বেয়ারিংয়ের সমস্যা হওয়ার কারণে সেখানে গ্যাপটা বেড়ে যাওয়ার কারণে সেই প্রেশারটা মেনটেন করার জন্য অতিরিক্ত অয়েল ফ্লো করার ফলে আমার এখানে ড্রেন ভালভের যে ক্লোজিংটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ ড্রেন ভালভ দিয়ে যে অ্যাক্সেস অয়েলটা ট্যাঙ্কে ফিরে আসবে রিটার্ন হয়ে সেটার ওপেনিংটা কমে যাচ্ছে। এই কারণে আমরা মোটামুটি শিওর হলাম যে আমাদের ভাইব্রেশনের মেইন কারণ যে এখানে বেয়ারিং, সেই বেয়ারিংয়ে সমস্যা রয়েছে। এই সব কিছু দেখার পরে এবং এর আগের যে ট্রেন্ডগুলো ছিল সবগুলো পর্যবেক্ষণ করে আমরা শিওর হই যে এখানে বেয়ারিং সমস্যার কারণে ভাইব্রেশন হচ্ছে এবং আমরা এক্সপ্যান্ডারের বেয়ারিং পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য এই এক্সপ্যান্ডারের যে বেয়ারিংগুলো এগুলো স্পেশাল টাইপের মডিফাইড বেয়ারিং। এখানে ফার্স্ট পর্যায়ে যে বেয়ারিংগুলো দেওয়া হয়েছিল ম্যানুফ্যাকচারার কর্তৃক সেটা সঠিকভাবে ছিল না, যার কারণে এটা আবার ম্যানুফ্যাকচারের সাথে যোগাযোগ পরবর্তীতে স্পেশালভাবে এটা মডিফাইড করে তৈরি করা হয়। প্রথম পর্যায়ে কারখানা শুরুর দিকে জানা যায় যে এখানে যে দুটি পাম্প রয়েছে দুটি পাম্প দিয়ে চালু রাখা লাগতো এই বেয়ারিং সমস্যার কারণে। পরবর্তীতে বেয়ারিং মডিফাই করার পর এখানে একটা পাম্প দিয়ে এটা চালানো সম্ভব হয়েছে এবং একটা পাম্প এটা স্ট্যান্ড বাই অপশনে থাকে, যদি কোনো সময় পাম্পের সমস্যা থাকে অয়েল পাম্পে তখন আরেকটি অটোমেটিক্যালি চালু হবে। তো এই ধরনের স্পেশাল বেয়ারিং এখানে সংযোগ ছিল।
তো এখান থেকে যে বিভিন্ন যে ডাটাগুলো আমরা ইতিপূর্বে রানিংয়ে কত ছিল, ভাইব্রেশন কত ছিল এবং একই সাথে এর টেম্পারেচারের কোনো ডিফারেন্স হয়েছে কিনা আমরা এই ট্রেন্ড থেকে সেইগুলোও এখানে বিশ্লেষণ করি। সব কিছু এভাবে বিশ্লেষণ করার পর আমরা কিন্তু আবার যে এখানে সময়ে সময়ে অর্থাৎ 1 ঘন্টা পর পর এই রিডিংগুলোর বিভিন্ন টেম্পারেচার এবং ভাইব্রেশন রিডিংগুলোর কত তারতম্য হচ্ছে অর্থাৎ ভ্যালু কত সেগুলোও কিন্তু আমরা পর্যবেক্ষণ করি। এই সবগুলো পর্যবেক্ষণ করার পর এখানে আমরা শিওর হই যে এখানে ভাইব্রেশনের প্রবলেম আছে। আর প্ল্যান্টের একই সময় উৎপাদনের স্বার্থে এবং ভাইব্রেশন ট্রিপিং ভ্যালু যাওয়ার আগেই অ্যালার্মিং ভ্যালু পর্যন্ত এটা চালু ছিল এবং ট্রিপিং ভ্যালুর আগেই যখন কাছাকাছি গিয়েছিল ট্রিপিংয়ের সেক্ষেত্রে এটা বন্ধ করে দিয়ে এর বেয়ারিংটা পরিবর্তনের জন্য প্রস্তুতি নেওয়া হয়। এখানে যে বিভিন্ন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো দেখা যাচ্ছে এসবগুলো আমরা যে বিভিন্ন প্যারামিটার চেক করার সময়, প্রক্সিমিটার চেঞ্জ করার সময় এবং সেন্সরের যে বিভিন্ন ভোল্টেজগুলো চেক করার সময় এগুলো যেখানে রেকর্ডের অবস্থায় আছে, যার কারণে এখানে কিন্তু এই যে ট্রেন্ডগুলো কন্টিনিউয়াস না হয়ে এখানে কিছু কিছু গ্যাপ আছে, অর্থাৎ গ্যাপগুলোতে আমরা যে মেইনটেনেন্স কাজ করেছিলাম সেই সময়ের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো এখানে দেখা যাচ্ছে। এখানে আমরা ডিসিএস সার্ভার থেকে বিভিন্ন সময়ে যে ডাটাগুলো ছিল এখানে রেকর্ডেড সেই ডাটাগুলো এখানে আমরা দেখি এবং একই সাথে আমাদের যে এক্সপান্ডারের যে এইচএমআই রয়েছে সেই এইচএমআই থেকে আমরা এগুলো চেক করি। তো এক্সপান্ডারের বেয়ারিং পরিবর্তনের প্রাথমিক পর্যায়ে এর সাথে যে ইনস্ট্রুমেন্ট কন্ট্রোল সিস্টেমের যে ইকুইপমেন্টগুলো ছিল সেগুলো আমরা ডিসমেন্টেল করার জন্য এর যে ভাইব্রেশন সেন্সর, তারপরে একই সাথে অন্যান্য যে টেম্পারেচার সেন্সর, প্রব, সেগুলোর কেবলগুলো এর পজিশন থেকে আমরা ডিসমেন্টেল করি এবং এগুলো ডিসমেন্টেল করার সময় করার পূর্বেই এর নর্মাল বন্ধ অবস্থায় গ্যাপ ভোল্টেজগুলো কত ছিল যার পজিশন নির্ধারণের জন্য এগুলো আমরা মেজার করে রেখে দেই এবং সেই সাথে এর নাম্বারিং করে রাখি যে কোন প্রবটা কোন জায়গা ছিল এবং কোন সেন্সরটা কোন জায়গা ছিল, কানেকশনগুলো সঠিকভাবে দেওয়ার জন্য এবং যাতে কোনো সেন্সর নষ্ট না হয় আমরা খুব সাবধানতার সাথে ইনস্ট্রুমেন্টের প্রবগুলো করা হয়। এখানে যে এই যে শ্যাফটের মধ্যে মেকানিক্যাল যে স্পেসারটা রয়েছে এই স্পেসারটা খোলার আগে এটা মার্কিং করা হয় এবং একই সাথে এখানে যে যে শ্যাফটগুলো রয়েছে এটা ইন্ডাকশন জেনারেটর সাইডে এবং এটা হলো এই যে কোল্ড বক্সের এক্সপ্যান্ডার সাইডে। আর এখানে বিভিন্ন যে কাপলিংগুলো ছিল সেগুলো কিন্তু খোলার পরে আবার এই কাপড় দিয়ে এবং একই সাথে পলিথিন দিয়ে এগুলো ঢেকে রাখা হয় যাতে পাইপের ভিতরে কোনো ময়লা বা অন্য কোনো কিছু প্রবেশ করতে না পারে সেফটির জন্য, এবং কাজগুলো করার সময় খুবই সাবধানতা অবলম্বন করা হয়। এই ধরনের কাজ সচরাচর করা হয় না। এই ধরনের সমস্যাগুলো হলে ম্যানুফ্যাকচারার এক্সপার্টের মাধ্যমে করা হয়ে থাকে, কিন্তু এই মুহূর্তে প্ল্যান্টের জরুরি প্রয়োজনে আমরা আমাদের বিসিআইসির এক্সপার্টের সহায়তায় এবং কারখানার এক্সপার্টের সহায়তায় কাজটি সম্পন্ন করা হয়। এখানে এই যে ইন্ডাকশন জেনারেটর এটা, আর এটা হলো কোল্ড বক্স ইউনিট। এখানে যে এক্সপ্যান্ডারের পার্টটা দেখা যাচ্ছে, এখানে ইনস্ট্রুমেন্ট যে আইটেমগুলো সেন্সরগুলো সেগুলো খোলা হয়েছে। আর এখানে একটা স্পেশাল যে ডিভাইস তৈরি করা হচ্ছে এখানে অ্যালাইনমেন্ট মেজার করার জন্য এখানে মেটাল কেটে এবং সেই মেজারিংয়ের যে ইকুইপমেন্টটা তৈরি হচ্ছে সেটার মেজারমেন্ট করে মাপ মতো করা হচ্ছে। এই যে এখানে হোল সেন্টারটা মেজার করে এই ইউনিটটার সাথে একটা পাইপ সংযোগ করে এটা এক্সপ্যান্ডারের সাথে সংযোগ দিয়ে সেখানে ডায়াল গেজ লাগিয়ে এটা যে আমাদের যে জেনারেটরটার সাথে এটা কাপলিং করা হয়েছে সেটার অ্যালাইনমেন্টটা সঠিক করা হবে। যেহেতু অ্যালাইনমেন্টটা আলাদাভাবে মেজার করার কোনো এখানে টুলস আলাদাভাবে মানে স্ট্যান্ড নেই, সেই জন্য এটা তৈরি করা হয়। এই যে এটা ওয়ার্কশপ থেকে তৈরি করে এর সাথে স্ট্যান্ড ওয়েল্ড করে এখানে ডায়াল গেজ লাগানো হয়েছে। এর ভিত্তিতেই কিন্তু জেনারেটর সাইডের যে অ্যালাইনমেন্টগুলো সেটা সঠিকভাবে মেজার করা সম্ভব হবে।
এটা এই অ্যালার্মগুলো ইনিশিয়াল পর্যায়ে কত সেটা নির্ধারণের জন্য তৈরি করা হয়েছে। এটা এই যে কোল্ড বক্স কমপ্লিট ইউনিট, এর সাথে এক্সপান্ডারটা এই যে বোল্টগুলো খোলার পরে এটা এখন ক্রেনের সাহায্যে এখানে ডিসমেন্টল করা হয়েছে। ক্রেনের সাহায্যে খুব সাবধানতার সাথে এটা এখান থেকে নিয়ে যেখানে মেইনটেনেন্স কাজ করা হবে পাশে, সেখানে একটা বেস তৈরি করা হয়েছে, সেই বেসের উপর এটা নেওয়া হচ্ছে। কাজগুলো করার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করা হয়। এখানে এই যে এক্সপান্ডারের যে ইউনিট সেটা কোল্ড বক্স থেকে ডিসমেন্টল করে এটা ক্রেনের সাহায্যে নিচে নামানো হচ্ছে। এখানে যে সাইড দিয়ে যে আইস জমে থাকে সেই আইসের প্রভাব এখানে লক্ষ্য করা যাচ্ছে, এবং একই সাথে এক্সপান্ডারের সাথে যে হুইল রয়েছে অর্থাৎ ইম্পেলার, সেই ইম্পেলারেও কিন্তু আইসের এখানে রয়েছে, এবং একই সাথে কিন্তু এখানে কোল্ড বক্স সাইড থেকে যেহেতু এটা ডিসমেন্টল করা হয়েছে ভিতরে কিন্তু আইস রয়ে গিয়েছে, টেম্পারেচার অনেক লো, সেক্ষেত্রে এখানে কিন্তু যে এয়ারের সাথে সেই ঠান্ডার সংস্পর্শে এখানে যে ভ্যাপার খেয়াল করা যাচ্ছে। আর এটা হলো এই যে ব্লোয়ারের ইম্পেলারটা, এটা স্পেশাল টাইপের, এটা যে এক্সপান্ডারের সাথে সংযোগ রয়েছে সেটা কিন্তু আরপিএম হলো 3000। এই ক্ষেত্রে যেহেতু -178 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার মেনটেন করা হয় এই লিকুইড অপারেশন বা লিকুইডে এটা অ্যাক্টিভেট করার জন্য কাজ করার সময় প্রসেসের, সেহেতু এখানে যে ইকুইপমেন্টগুলো নাট বোল্ট বা এর আইটেমগুলো স্পেশাল টাইপের, এবং এটা ম্যানুফ্যাকচারার কর্তৃক ডিজাইন করা থাকে এবং তাদের থেকে সংগ্রহ করতে হয়। যে কোনো আলাদাভাবে তৈরি করে এটা সম্ভব নয় এটা চালানোর। এখানে যে আইসের এই যে এখানে আইস জমে গেছে, লক্ষ্য করা যায় এটা খোলার পরে আইস জমে আছে, তার মানে এটা কিন্তু যখন সচল থাকে বা ভিতরে থাকে টেম্পারেচার অনেক লো থাকে, এবং এই যে এই অবস্থায় কিন্তু এটা রোটেট করে। এই যে ভিতরে এখানে নাট বোল্টের সাথেও আইস লক্ষ্য করা গেছে, সেই জন্য এই সব কিছু কিন্তু সেফটির সাথে লাগানো হয়, এবং এগুলো টাইট দেওয়া বা ডিসমেন্টল করার সময়ও অতিরিক্ত প্রেশার বা অতিরিক্ত টাইট দিলেও কিন্তু এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে এটা খুবই যে কাজের সময় এগুলো খুব লক্ষ্য করা হয় যাতে কোনো সমস্যা না হয়। আর এটা হলো কোল্ড বক্স সাইডে যেখানে এক্সপান্ডার ইউনিটটা সংযোগ ছিল, এখানে যে বরফ জমে আছে, এটা লাগানোর পরে সাইডে দেখা যায় যে যখন প্রসেসে থাকে চালু অবস্থায় থাকে সেখানেও কিন্তু বরফ জমে যায়, যেহেতু ভিতরে অনেক নেগেটিভ টেম্পারেচার থাকে, এর সাইডেও কিন্তু গায়ে আইসের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই যে এখানে এর যে ইম্পেলার বা হুইলটা খোলা হয়েছে, এখন এই বিভিন্ন টুলসের মাধ্যমে প্রপার টুলসের মাধ্যমে এটা খোলা হবে, ডিসমেন্টল করা হবে। এগুলো খোলার জন্য কিন্তু স্পেশাল টুলসের প্রয়োজন হয়, এবং না থাকলে সেগুলো তৈরি করা হয়, এবং একই সাথে ম্যানুফ্যাকচারার কর্তৃক কিন্তু স্পেশাল কিট রয়েছে বা মেজারমেন্টের জন্য এবং এগুলো ডিসমেন্টল করার জন্য। এসব ক্ষেত্রে ডিসমেন্টল করার সময় খুবই সাবধানতা অবলম্বন করা হয় যাতে কোনো একটি সমস্যা না হয়। অনেক সময় এই বোল্টগুলো দেখা যাচ্ছে যে থ্রেডের সমস্যা হয়, সেক্ষেত্রে বোল্টগুলো কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়, কারণ একটা বোল্টে যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে এটা লাগানোর পরে সেখান থেকে কিন্তু ভাইব্রেশন বা টেম্পারেচার বা এই ধরনের সমস্যা হতে পারে, এবং এই কাজটা খুবই জটিল। একবার সমস্যা হলে সেগুলো আবার ডিসমেন্টল করে চেঞ্জ করা খুবই সময় সাপেক্ষ এবং জটিল। এজন্য যতদূর পারা যায় সব কিছু ভালো ইকুইপমেন্ট এখানে সংযোগ করা হয়। এটার এই যে এখানে পার্টলি ডিসমেন্টল করার ফলে এখানে যে একটা অয়েল সিল রয়েছে, এই অয়েল সিলটা এখানে খেয়াল করা যাচ্ছে যে উপরের পার্টটা কিছুটা এখানে নষ্ট হয়েছে বলে দেখা যাচ্ছে। অয়েল সিলের উভয় পাশে সাধারণত একটা প্রোটেকশন থাকে রাবারের, এবং ভিতরে একটা মেটালিক অংশ থাকে। এখানে মেটালিক অংশটা দেখা যাচ্ছে যে এখান থেকে বের হয়ে এসছে। আমাদের এই অয়েল সিলটাও মজুদ রয়েছে, এটাও কিন্তু পরিবর্তনের প্রয়োজন হবে। আর এখান থেকে যে বিভিন্ন যে নাট বোল্টগুলো এগুলো ডিসমেন্টল করার জন্য স্পেশাল টাইপের কিন্তু টুলস লাগবে। এখানে এলএন কি এবং এখানে যে স্ক্রুগুলো বা স্ক্রু ড্রাইভার সেগুলো কিন্তু সঠিক হওয়া প্রয়োজন।
আর সেগুলোর কোনটার পরে কোনটা সংযোগ, কোনটা কি ডিভাইস আমরা এখানে ড্রয়িংয়েও খেয়াল করি। ড্রয়িংয়ের মধ্যে এখানে পার্ট নাম্বার আছে, আর এই পার্ট নাম্বারগুলো দেখে এবং এগুলোর যে অ্যালাইনমেন্ট বা এগুলোর মেজারিং ভ্যালুগুলো সেগুলো আমরা এর ম্যানুয়াল থেকে দেখে তারপর এগুলো খোলার চেষ্টা করা হয়, ডিসমেন্টল করা হয়। এসব কাজের জন্য এই ম্যানুয়ালগুলো কিন্তু একটা খুবই এসেনশিয়াল আইটেম। এই ম্যানুয়াল বা এই মেজারিং যে ডাটা শিটগুলো যদি না থাকে তাহলে কিন্তু সঠিকভাবে কাজ করা সম্ভব হয় না। এখানে বিভিন্ন পার্টের এবং বিভিন্ন স্পেয়ার পার্টস যেগুলো কাজের সময় প্রয়োজন হবে বা ডিসমেন্টল করার সময় দরকার হবে, অথবা নতুন যেগুলো রয়েছে সেগুলোর মেজারমেন্ট এখানে দেয়া আছে বেশিরভাগেরই। তো সেগুলো কিন্তু এখান থেকে আমরা তথ্য পাবো, সেই তথ্য অনুসারে আমাদের সেখানে ব্যবহার করতে হবে। যেমন এখানে যদি আমার কোনো গ্যাসকেট লাগে তাহলে গ্যাসকেটটা কী ধরনের হবে এবং এর থিকনেস কত হবে, ডায়া কত হবে, এগুলো কিন্তু এর মধ্যে লিপিবদ্ধ থাকে। সেই অনুসারে কিন্তু মেইনটেনেন্স কাজগুলো করতে হয়। তারপর এখানে যে টেম্পারেচার প্রব, তাছাড়া ভাইব্রেশন প্রবগুলো কোনটার অবস্থান কোথায় সেগুলো কিন্তু এখানে সব কিছু রয়েছে। সেই অনুসারে কিন্তু যদি কোনো ভুল হয় তাহলে এখান থেকে কিন্তু সেটা সংশোধনের সুযোগ রয়েছে। এই যে এখান থেকে কাজগুলো করা হচ্ছে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে সেফটি মেনটেন করে। এই যে সিলগুলো অনেক সময় দেখা যায় বেশ কিছু কিছু ক্ষেত্রে অনেক টাইট থাকে, সেগুলো ডিসমেন্টল করার সময় কিছু কিছুতে যে এখানে হ্যামারিং করা হচ্ছে সামান্য, এগুলোও কিন্তু একটা কাজের অংশ। এটা যে আমি হ্যামারিং করা জিনিসটা নষ্ট হচ্ছে তা নয়, এটা কাজের অংশ, কাজের সিকোয়েন্সেই এভাবে করতে হয়, করার প্রয়োজন হয়। এখানে আরও হয়তো যারা ম্যানুফ্যাকচারার তারা হয়তো আরও ভালোভাবে করতে পারে, কিন্তু এই ধরনের কাজ এটা কিন্তু কোনো যে সমস্যা হবে বা নষ্ট হচ্ছে সেটা না, এটা কিন্তু সেফটি মেনটেন করেই এবং সেফটির বিবেচনায় নিয়েই এই কাজগুলো কিন্তু এখানে করা হচ্ছে। এবং এই স্ক্রুগুলা এখানে স্পেশাল টাইপের স্ক্রুগুলো কিন্তু মেজারমেন্ট বা থ্রেড এগুলো কিন্তু স্পেশাল টাইপের। একটা স্ক্রু খুলতে একটু সমস্যা হয়, এলেন কি সাইজের মেজারমেন্ট সঠিক না থাকাতে এর থ্রেড কিছুটা অন্যরকম হয়ে গেছিলো, যার কারণে এটা খুলতে কিছুটা বেগ পেতে হয়। পরবর্তীতে এটা খোলা হয় এবং স্ক্রুটা চেঞ্জ করা হয়। এখানে যে দেখা যাচ্ছে এলেন কি সেটটা, এই যে স্ক্রুর যে হোলটা রয়েছে সেটা সঠিকভাবে এখানে না যাওয়াতে এলেন কিটা দিয়ে সেখানে একটু প্রেস করা হচ্ছে যাতে তার ভিতরে এটা টাইট করে বসে এবং পরবর্তীতে এটা খুলে যায়। এটা একটা কাজেরই একটা অংশ। এভাবে অনেক সময় দেখা যায় ছোটোখাটো কাজের ক্ষেত্রে অনেক জটিলতার সৃষ্টি হয়, সেক্ষেত্রে এগুলো খুব সাবধানতার সাথে হ্যান্ডেল করতে হয়। এবং এই যে এলএন কি বোল্টগুলা এগুলো কিন্তু অনেক সময় দেখা যায় যে নেগেটিভ মানে ইঞ্চিতে থাকে, আবার মিলিমিটারেও থাকে, সেই জন্য সঠিক মেজারমেন্টের প্রয়োজন হয়। এখানে এই যে হুইলটা রয়েছে, যে ইম্পেলার খোলার পরে ওটা রয়েছে আমরা দেখলাম। এখান থেকে যে বোল্টগুলো সবগুলো ডিসমেন্টল করা হচ্ছে এবং এই বোল্টগুলো খোলার পর কিন্তু কোন বোল্ট কোনখানে সেটা স্পেসিফিকভাবে একটা নির্দিষ্ট জায়গায় এবং একটা মেনটেন করে সিরিয়াল মেনটেন করে রাখা হয়, যাতে কোনো বোল্ট কোনো জায়গায় পরিবর্তন হওয়ার সুযোগ না থাকে। কারণ একটা বোল্ট যদি অন্য জায়গায় লাগানো হয়ে যায় তাহলে কিন্তু সেই কাজগুলো সঠিকভাবে করা সম্ভব হবে না, বা থ্রেড নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, বা অন্য জায়গায় সেই বোল্টগুলো সঠিকভাবে লাগবে না, জটিলতার সৃষ্টি হবে। এই কারণে এসব কাজ করার সময় যে বোল্টের যে পজিশন কী ধরনের, কোথায় কোন বোল্ট ইউজ আছে সেটাও কিন্তু একটা বড় ধরনের ফ্যাক্টর। যেখানে কাজ করার সময় যে সেন্সরগুলো রয়েছে সেগুলোও কিন্তু যাতে কোনো সমস্যা না হয়, কোথাও প্রেশার না পড়ে, বা এই যে এটা খোলা হচ্ছে, খোলার সময় এর কি পরিমাণ প্রেশার হতে ওয়েট হতে পারে সেটা বিবেচনা করে, এখানে লোড বিবেচনা করে কিন্তু খুব সাবধানতার সাথে খোলা হলো। ডিসমেন্টল করা একটা বড় ধরনের কাজ। এই যে হলুদ কেবল দেখা যাচ্ছে, এগুলো টেম্পারেচার সেন্সর এগুলো সংযোগ রয়েছে, এগুলো স্ক্রু দিয়ে খুলে তারপরে এটা ডিসমেন্টল করার প্রয়োজন হবে। এখানে আবার
এই টেম্পারেচার সেন্সরগুলো সাথে নিচের দিকে এলএনকে সংযোগ রয়েছে। এই যেখান থেকে কেবলটা বিচ্ছিন্ন করা হচ্ছে, এখানে কেবলটা বিচ্ছিন্ন না করলেও চলে। আমরা যেহেতু আমাদের নতুন টেম্পারেচার প্রব রয়েছে, আমরা নতুন প্রব দিয়ে পরিবর্তন করব। যেহেতু এটা অনেকদিন ব্যবহার হয়েছে, যেহেতু এটা কাজটা অনেক জটিল এবং সময় সাপেক্ষ, এবং একই সাথে এই কাজগুলো আবার কত বছর পরে করা হবে সমস্যা না হলে সেটা ঠিক নেই, বা অনেক দিন পরে করা হয়। এই জন্য আমরা চাচ্ছি যে এটাতে কিছু সমস্যা থাকতে পারে, আমরা এটা নতুন একটা সেন্সর দিয়ে পরিবর্তন করে দিব। যেখান থেকে ডিসমেন্টেল করা হলো, এবং এর ভিতরে কিন্তু সিলিংয়ের জন্য এই যে 6টা কেবল রয়েছে, চিকন সিগন্যাল কেবল, এবং এই সেন্সর থেকে ডবল এলিমেন্টের, সেগুলো এখান থেকে খুব সাবধানতার সাথে খোলা হয়। এর ভিতরে একটা সিলিংয়ের জন্য রাবার টাইপের এলিমেন্ট আছে, সেটা থ্রেডেড না। সেটা আমরা প্রথম দিকে এটা বুঝতে একটু অসুবিধা হয়, যার ফলে যে এটা আমরা আস্তে করে ধীরে ধীরে নোজ প্লায়ার্সের সাহায্যে এবং ছোট স্ক্রুড্রাইভারের সাহায্যে এটা এখান থেকে বের করতে সমর্থ হই। আর এখানে সাইডে একটা লক করা আছে, যেহেতু লক করা থাকার কারণে এটা কিন্তু রোটেট করবে না, যার কারণে এটা যদি আমরা রোটেট করতে যাই তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আর এখানে এই যে উপরের গ্যাসকেটটা নষ্ট হয়ে গেছে, এই গ্যাসকেটটা অ্যাভেলেবল আছে। গ্যাসকেটও কিন্তু এখানে যেহেতু গ্যাপ মেজারমেন্টের প্রয়োজন হয়, গ্যাসকেটও কিন্তু স্পেশাল টাইপের। এই যে এখানে বিভিন্ন স্পেয়ার পার্টসগুলো আছে, স্পেয়ার পার্টসগুলো এখানে সংরক্ষিত রয়েছে, ম্যানুফ্যাকচারার থেকে এটা সংগ্রহ করা হয়েছে স্পেশাল টাইপের। এই যে এখানে আমরা যে নতুন যে বেয়ারিং, আমরা এখানে টেম্পারেচার প্রবগুলো খুলতে যে একটু সমস্যা হচ্ছিল, সেটা আইডেন্টিফাই করার জন্য এটা আমরা নতুনটা কীভাবে সংযোগ আছে সেটা দেখার জন্য এটা এখানে দেখছি। এখানে কিন্তু এই যে টেম্পারেচার প্রবগুলো এর মধ্যে সংযোগ আছে। এই যে উপরে একটা সেন্টার হোল মতো দেখা যাচ্ছে, এই হোল সেন্টার এখান দিয়ে এলএন কি দিয়ে লুজ দিলে এই যে টেম্পারেচার প্রবটা বের হয়ে যাবে। তারপরে এই তারগুলো যে সংযোগ রয়েছে স্ক্রু দিয়ে, স্ক্রুগুলো লুজ দিয়ে এখান থেকে বের হয়ে যাবে। তো এখান থেকে এই যে টেম্পারেচার প্রবগুলো, এটার নিয়ম হলো এখানে যে কেবলগুলো কিন্তু খোলা অবস্থায় আছে। আমরা যদি এই দিক থেকে, অর্থাৎ এখানে যদি এই বেয়ারিং সাইডে, এটা একটা বেয়ারিংয়ের পার্ট, বেয়ারিং সাইডে এখানে যে টেম্পারেচার প্রব সংযোগ রয়েছে, যদি টেম্পারেচার প্রবটা বেয়ারিংয়ে সংযোগ করে তারপরে আমরা এর আউটার সাইড দিয়ে পাইপের মধ্যে দিয়ে বের করি, তাহলে এটা কাজ করতে সুবিধা হয়। আর না, এটা উল্টা বলা হলো। আমাদের হলো এক্সপান্ডারের যে ভিতরে পাইপটা রয়েছে, অর্থাৎ এই যে সেন্সর টেম্পারেচার সেন্সর কেবলগুলো বের হবে, সেই পাইপের ভিতর দিয়ে সেন্সর দিয়ে প্রবেশ করিয়ে তারপরে কেবলটা বাইরে রেখে, এই যে কেবলটা ঢোকানো একটু কঠিন ব্যাপার, কারণ কেবলে অনেকগুলো মাথা রয়েছে, এগুলো একত্রিত করে খুব ছোট একটা পাইপের হোল থাকে, সেখান থেকে বের করা নষ্ট হওয়ার পসিবিলিটি থাকে। এ কারণে এই যে প্রপ সাইডে কিন্তু প্রপটা রিজিড থাকে এবং কেবলগুলো শক্ত থাকে। এ কারণে প্রপ এই সাইড দিয়ে প্রপটা দিয়ে ভিতর সাইড দিয়ে বের করে তখন বেয়ারিংয়ে লাগিয়ে দিলে অনেক সহজ হয়। এখানে এই যে আমরা এটা লুজ দিয়ে খুললাম, খোলার পর ভিতরে দেখি যে সম্পূর্ণ পৃথক পৃথক এর সেন্সরের কেবল। আর এখানে যে সাদা উপরে দেখা যাচ্ছে, এটা হলো এর যেটা ব্লক করার জন্য। এটা আবার আমরা যে প্রথম পর্যায়ে বোঝা যাচ্ছিল না, যার কারণে এটা আমরা খুলে এর যে ফাংশনটা কিভাবে দেয়া হয়েছে সেটা আমরা দেখলাম। এখানে যে কেবলের যে সাদা অংশটা, এটা হলো ব্লক করার জন্য, যাতে ভিতর সাইড থেকে এর কোনো মানে সচরাচর ভিতর থেকে প্রেশার এখানে আউটার সাইডে আসতে না পারে। এটা আমরা এখান থেকে বের করে ফেলি। আর এখান থেকে প্রাথমিক পর্যায়ে এখানে সেন্সর কেবলটা আমরা আউট করে নেই, এবং পরবর্তীতে এই সাইড দিয়ে আমরা সেন্সরটা প্রবেশ করাই। নতুন যে সেন্সরগুলো
এবং একই সাথে বলে রাখা ভালো, আমাদের যে নতুন বেয়ারিং ক্রয় করা হয়েছে, যে বেয়ারিংগুলো এখানে যে সেফটির জন্য এখানে কিন্তু কিছু লিকুইড ম্যাটেরিয়াল সংযোগ থাকে। সেই লিকুইড ম্যাটেরিয়ালগুলো দেয়া থাকে যাতে বেয়ারিংটা ঠিক থাকে, সঠিক থাকে বা নষ্ট না হয় স্টোরে থাকাকালীন সময়ে। এ কারণে স্টোর থেকে তোলার পর বেয়ারিংগুলো কিন্তু আবার খুব সূক্ষ্মভাবে এবং সুন্দরভাবে ক্লিন করা হয়। এখানে যে সেন্সরের যে কেবলগুলো, এখানে একটা সাদা এখানে সিল মতো রয়েছে, সেটা কিন্তু 6টা ছিদ্র রয়েছে এবং 6টার মধ্যে দিয়ে 6টা কেবল এই যে দেয়া, খুবই চিকন। এটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, যার কারণে এটা খোলার সিস্টেম না পাওয়াতে প্রাথমিক পর্যায়ে আমরা এখানে কিছুটা ইনসুলেশন এখান থেকে আউট করি। কিন্তু এটা সবচেয়ে ভালো হয় যে আমাদের যে বেয়ারিং সাইডে বেয়ারিং খোলার পরে বেয়ারিংয়ের সেখানে এই যে ডান সাইডে দেখা যাচ্ছে হলুদ কেবল, এই বেয়ারিংটা খোলার পরে এলএন কি, ছোটো এলএন কি দিয়ে এটা লুজ করলেই টেম্পারেচার প্রবটা বের হয়ে যাবে এবং সেক্ষেত্রে আমরা যে এই কেবলটা ভিতর সাইডে যে সংযোগ রয়েছে এটা টান দিলে আমার সেন্সর সহ এদিকে চলে আসবে। আর এটা অ্যাসেম্বল করার সময় আবার সেন্সর সহ এদিক দিয়ে প্রবেশ করিয়ে তারপরে আমাদের বেয়ারিংয়ে সেটা সংযোগ করলে এটা খুব সহজ হবে। এভাবেই কিন্তু মেইন যে কাজটা করার। তো যাই হোক, সবশেষে আমরা এখান থেকে এটা বের করি এবং এই কেবলটা আমরা এখান থেকে ভিতর সাইডে প্রেসার দিয়ে আমরা বের করার চেষ্টা করছি। এটা খুবই কম্প্যাক্টভাবে সংযোগ ছিল এর মধ্যে, এবং যাতে নষ্ট হয় সেদিকেও না হয় নষ্ট সেদিকেও খেয়াল রাখি। এখানে যে টেম্পারেচার এলিমেন্টের প্রবের কেবল, সেটা খুলতে একটু জটিলতার সৃষ্টি হয়। এটা যেহেতু প্রথম, ইতিপূর্বে এটা খোলা না হয়, এর সিস্টেমটা সঠিকভাবে ম্যানুয়ালের মধ্যে পাওয়া না যাওয়ায় এটা একটু সমস্যা হয়। তো যেহেতু আমাদের টেম্পারেচার প্রব এটা 3টা রয়েছে টেম্পারেচার এলিমেন্ট, প্রথমটা আমরা খোলার পরে আমরা কিন্তু ধারণা পাবো, এবং এই ধরনের যে টেম্পারেচার প্রবগুলো এবং এই ইনসুলেশনগুলো, কিন্তু ইনসুলেশন কেবলগুলো আমার কিন্তু আলাদাভাবে দিয়ে লাগানো। এই যে আমাদের এখানে এই বেয়ারিংটা খোলা হয়েছে, বেয়ারিং খোলার পরে এটা হলো এই যে এক্সপান্ডার সাইডের বেয়ারিংটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে প্লেন থাকার কথা, কিন্তু এখানে স্ক্র্যাচ পড়েছে এবং বেয়ারিংয়ের এই যে আলাদা যে সফট ম্যাটেরিয়াল উপরে যেটা থাকে সেটা সফট ম্যাটেরিয়াল একটা নির্দিষ্ট হাইট থাকে, সেই হাইটটাও এখানে মেজার করে দেখা হয় যে কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা পরবর্তীতে এই বেয়ারিংটাও যে রিপেয়ার করা যায় কিনা সেটা চেষ্টা করব। এটা এক সাইড থেকে খোলা হয়েছে বেয়ারিংয়ের, এবং এখানে যে এই যে এখান থেকে যে টেম্পারেচার প্রব এটা খোলা হলো, এর মধ্যে দিয়ে এর সাইডে একটা এলএন কি দিয়ে টাইট করা থাকে। তো এখান থেকে এই যে হোল থাকে পাশে, ওই সাইড থেকে এলএন কি দিয়ে আমি যদি লুজ করি তাহলে কিন্তু এটা খুলে যাবে। তো এই ধরনের এই দিক থেকে খোলা সহজ আর কি। আর উপর সাইডে যেটা, এটা দিয়ে এই সাইড দিয়ে যে উপর থেকে এই হোলের মধ্যে দিয়ে এলএন কি রয়েছে। এবার আমাদের এই যে এখানে যে শ্যাফটটা রয়েছে এটা ডিসমেন্টেল করার প্রয়োজন হবে। এভাবে সম্পূর্ণ ইউনিটটাই আমাদের ডিসমেন্টেল করতে হবে। ডিসমেন্টেল করার পরে আবার নতুনভাবে এগুলো অ্যাসেম্বল করতে হবে। এগুলো ডিসমেন্টেল করা এবং অ্যাসেম্বল করার সময় খুবই সাবধানতার সাথে এগুলো করা হয়। এখানে যে পুরা এক্সপান্ডার ইউনিট, এটা হলো কোল্ড বক্সের ভিতর সাইডে থাকে, ইনার সাইডে, এবং এই সাইডে যে ইম্পেলার থাকে। এটা কিন্তু এই যে উপরের এই যে ক্রেনের সাহায্যে এটা রিভার্স ডিরেকশনে, অর্থাৎ আপার পার্টটা উল্টিয়ে যাতে নষ্ট না হয় বা এটা কাজ করতে সুবিধা হয় সেই ধরনের একটা বেস তৈরি করে এটা করা হয়। সেটা এটা উল্টানোর জন্য একটা আলাদাভাবে কাঠের বেস
তৈরি করা হচ্ছে এবং ক্রেনের সাহায্যে সেটা সেইভাবে করতে হবে। কাজের সুবিধার্থে এগুলো করার প্রয়োজন থাকে, কারণ এগুলো কিন্তু সঠিকভাবে না করলে পরবর্তীতে আবার অ্যাসেম্বল করার সময় অনেক জটিলতার সৃষ্টি হয়। কাজেই এগুলো সবগুলো কাজ খুবই সাবধানতার সাথে কমপ্লিট করা হয়। এই টাইট দেওয়ার ক্ষেত্রে এগুলো ম্যাটেরিয়াল কিন্তু স্পেশাল টাইপের। এই যে এটা কিন্তু মেটালের না, ফাইবার টাইপের স্পেশাল ম্যাটেরিয়াল, যার কারণে এটা কিন্তু অতিরিক্ত টাইট দিলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আবার কম টাইট দিলে এটা ডিসমেন্টেল বা খুলে অথবা রানিংয়ে কোনো সমস্যা হওয়ারও সম্ভাবনা থাকে। এজন্য এগুলো খুব সাবধানতার সাথে টাইট দেওয়া হয়। এবং এখানে এই যে উপরে একটা এখানে সিল রয়েছে, এই যে দেখা যাচ্ছে সাদা কালারের, এই সিলটাও কিন্তু আবার স্পেশাল টাইপের এবং এটার একটা ডিরেকশন রয়েছে, যেটা আপার সাইড কোন দিকে ইনার সাইড এবং কোন দিকে আউটার সাইডে এটা সংযোগের সময় কিন্তু এই ডিরেকশনগুলো খেয়াল করতে হয়। আর এটা আমরা ডিসমেন্টেল করছি, এটা যদিও ড্রয়িংয়ে অনেক সময় দেওয়া থাকে, তো যেহেতু এটা প্র্যাকটিক্যালি করা হচ্ছে, কাজেই ডিসমেন্টেল করার সময় এটা খেয়াল রাখলে পরবর্তীতে লাগানোর সময় এটা সুবিধা হয়। এই কাজগুলো খুব সাবধানতার সাথে সেফটি মেনটেন করে, যে এখানে বিভিন্ন যে গ্যাপগুলো আছে বা এখানে থ্রেড আছে সেগুলো খুব সূক্ষ্মভাবে ক্লিন করার প্রয়োজন হয়। এবং এগুলো ডিসমেন্টেল করার সময় কিভাবে সুন্দরভাবে করা যায় যাতে ডিভাইসে কোনো নষ্ট না হয়, সেভাবে কিন্তু কাজগুলো সম্পন্ন করা হয়। এই যে এটা খোলার একটা পর্যায়ে এই যে এটা আলাদা একটা টুলস, এই টুলসটা লাগিয়ে এদিক থেকে টাইট দেওয়া হবে এবং ভিতর সাইডে এই যে বুশের সাথে লাগানো আছে সেটা, তাহলে এইদিকে যদি আমি বোল্ট টাইট দিই তাহলে সেদিক থেকে রিভার্স ডিরেকশনে এটা খুলে আসবে। এবং এই ডিভাইসটা সংযোগ করার সময় কিন্তু এটা পারপেন্ডিকুলার লাগানো হয় এবং এই যে বোল্টটা যে সংযোগ করা হচ্ছে বোল্টটাও কিন্তু পারপেন্ডিকুলার বা এটা হরিজন্টালি একটা স্ট্রেট লাইনে থাকে। এই যে এটা খোলা হলো, এই যে এখন এই বোল্টগুলো খুললে এটা বেয়ারিংয়ের অপর সাইড, এই যে এখানে প্রপগুলো খোলা হচ্ছে। যেহেতু আমরা টেম্পারেচার এলিমেন্ট আগেরটা খোলার পরে বুঝতে পেরেছি যে এটা কিভাবে খোলা সম্ভব, সেজন্য এখন আগে টেম্পারেচার এলিমেন্টটা বা সহজভাবে আগে ডিসমেন্টেল করে নেওয়া হচ্ছে যাতে কাজে জটিলতা সৃষ্টি না হয়। এখানে যে এলএন কি দিয়ে এটা লুজ দেওয়া হলো, লুজ দিলে এখান থেকে কিন্তু টেম্পারেচার এলিমেন্টটা বের হয়ে আসবে। এখানে এলএন কি যে প্রপার এলএন কি সাইজ না মিললে অনেক সময় খুলতে একটু সমস্যা হয়। এই যে এটা খুলে গেল। এভাবে এর সাথে যে এই যে সেন্সরটাও কিন্তু এই আমার যে বেয়ারিং ছিল বেয়ারিং থেকে আলাদা করা হলো। এখন বেয়ারিংয়ের যে উপরে একটা শ্যাফট রয়েছে সেটা এখান থেকে খুলতে হবে, এই যে সেটা খোলা হচ্ছে। প্রপার মাপের যে এলএন কিগুলো সেগুলো দিয়ে এই কাজগুলো করা হচ্ছে। যদি সিল ঠিকমতো যদি স্লিপ করে তাহলে কিন্তু সমস্যা হতে পারে।
যেটা খুলে বের করা হচ্ছে। এই যে বেয়ারিং এর অপর পার্টটা, আর এখানে এই যে গ্যাসকেট, এই গ্যাসকেটটার থিকনেস খুবই কম, এটা সম্ভবত 0.3 মিলিমিটার এই ধরনের হবে। ডিসমেন্টেল ওয়ার্ক এটা শেষের দিকে। এখন যে এক্সপান্ডার হুইল রয়েছে সেটা এখান থেকে আউট করতে হবে। আমাদের দুই পাশের যে বেয়ারিং দুটো এখান থেকে আউট করা হয়েছে। এই যে এক্সপান্ডার হুইলের দুই পাশে দুটো বেয়ারিং ছিল, এখন এই হুইলটা বের করে এই যে এখান থেকে বিভিন্ন খুলে খুব সাবধানতার সাথে, এটা কিন্তু অনেক ওয়েট। এখানে যে এই গ্যাপ দেখা যাচ্ছে মাস ব্যালেন্সের জন্য, এটা বিভিন্ন জায়গায় গ্যাপ থাকে। আর এই যে দুই মধ্যখানে যেটা থাকে এটা আরপিএম সেন্সিংয়ের জন্য, কারণ এই পজিশন যখন চেঞ্জ হয় তখন ভোল্টেজ ডিফারেন্স হয়ে আরপিএম মেজার করে রোটেশনের সময়। আর এটা হলো আমাদের বেস এক্সপান্ডারের মেইন, সম্পূর্ণ এখন ডিসমেন্টাল অবস্থায় আছে। এটা ভিতর সাইডে এই যে বিভিন্ন সেন্সর কয়েকটা দেখা যাচ্ছে, এই সেন্সরগুলো এখান থেকে পজিশন করতে হয়। আমাদের সেন্সরগুলো আরও ইনার সাইডে ছিল। এই যে এখানে ভিতরের এখন সব ডিসমেন্টল করা, উপরে শুধু সেন্সরগুলো রয়েছে। সেন্সরগুলো যখন সংযোগ করা হবে সব কিছু ভিতরে, তখন আবার এগুলো অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হবে। এভাবে এক্সপান্ডারের সবগুলো পার্টস কিন্তু ডিসমেন্টল করা হলো। এই যে এক্সপান্ডার হুইলের গুলো এখন একটু চেক করা হচ্ছে যে এটাতে কোনো সমস্যা আছে কিনা। সামান্য ছোটোখাটো দু একটা স্ক্র্যাচ রয়েছে। এই যে এগুলো হলো আরপিএম সেন্সিংয়ের জন্য, এগুলো আরপিএম সেন্সিংয়ের জন্য রোটেশনের সময় এইগুলোই সেন্স করে। আরপিএম সেন্সর ভোল্টেজ ডিফারেন্স হয় তখন এটা মেজার করে, কতবার চেঞ্জ হচ্ছে তার ভিত্তিতে এখানে আরপিএমটা সেন্স হয় এগুলোতে। আর একই সাথে আবার মাস ব্যালেন্সের জন্য এগুলো সাইডে অনেক সময় কিছুটা এখানে কিছু কাটা থাকে, এটা হলো মাস ব্যালেন্সের জন্য। অর্থাৎ এটা রোটেশনের সময় যাতে আমাদের যেরকম দাঁড়িপাল্লা থাকে দুদিকে সমান থাকা লাগবে, এটারও সেই ধরনের থাকে যাতে এটা অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। এটা মেশিনের মাধ্যমে খুব সূক্ষ্মভাবে এই যে মাস ব্যালেন্সের জন্য এটা করা হয়, ম্যানুফ্যাকচারার করতে এটা করা হয়। কাজ শেষে এই এক্সপান্ডার হুইল আবার এটা সংযোগ করতে হবে এক্সপান্ডার বেসে। এভাবে কিন্তু ডিসমেন্টাল ওয়ার্কসটা কমপ্লিট করা হলো। এরপর আবার এটা সম্পূর্ণ ক্লিনিং, পরবর্তীতে এর যে স্পেয়ার পার্টসগুলো আছে পরিবর্তনযোগ্য এগুলো পরিবর্তন করে আবার কিন্তু নতুনভাবে অ্যাসেম্বল করতে হবে। ডিসমেন্টাল করার সময় কাজটা কিছুটা সহজতর হলেও অ্যাসেম্বল করার সময় এর বিভিন্ন মেজারমেন্টগুলো সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে হয় এবং স্পেয়ার পার্টসগুলো সুন্দরভাবে এগুলো লাগাতে হয়, যার কারণে খুব সাবধানতার সাথে করতে হয়। এই যে স্ক্রু গেজ দিয়ে এর যে ডায়া সেটা মেজার করা হচ্ছে। স্ক্রু গেজের ডান পাশে একটা স্কেল থাকে, এটা ফ্র্যাকশন থাকে, এটার মিনিমাম একটা ভ্যালু থাকে যে এত থেকে এত একটা রেঞ্জ থাকে। সেই রেঞ্জের পরবর্তীতে স্লাইড ক্যালিপার্স টাইপেরই এই যে এটা মেজার করে দেখা হচ্ছে যে এটা ক্ষয়প্রাপ্ত হয়েছে কিনা, যেহেতু এর সাথে বেয়ারিং থাকবে। যার এই ভ্যালুগুলো কিন্তু আবার আমাদের যে শিট রয়েছে ডাটা শিট সেখানে কিন্তু উল্লেখ রয়েছে, কাজে এটা ক্ষয়প্রাপ্ত হয়েছে কিনা সেটাও দেখা হয়। এগুলো মেইনটেনেন্স কাজের একটা উল্লেখযোগ্য তথ্য। তো এইভাবে আমাদের যে ভাইব্রেশন প্রবলেমের কারণে কোল্ড বক্সের এক্সপান্ডার ইউনিটের বেয়ারিংয়ের ভাইব্রেশন বেড়ে যাওয়ায় এটা ডিসমেন্টাল করা হয়। কমপ্লিটভাবে এই কাজটি সম্পন্ন করা হলো। আর এই ডিসমেন্টাল কাজ শেষে এর যে বিভিন্ন ডাটা বা তথ্য সেগুলো কিন্তু আবার লিপিবদ্ধ করেও রাখা হলো পরবর্তীর জন্য, এবং এই তথ্যগুলো কিন্তু আবার অ্যাসেম্বল করার সময়ও প্রয়োজন হয়।
যার কারণে এগুলো সবসময় সংরক্ষিত রাখা হয়। তথ্যগুলো কাজের সময় এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তা আমরা আবার এটার পরে সম্পূর্ণ যে কিভাবে আমরা পার্টসগুলো অ্যাসেম্বল করলাম এবং অ্যাসেম্বল শেষে কীভাবে চালু করলাম সেটা আবার আরেকটা পরের ভিডিওতে দেখব। তো আজকের মতো এই যে কমপ্লিট অ্যাসেম্বলিংটা দেখানো হলো, যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিবেন। যদি তথ্য জানার দরকার থাকে তাহলে এখানে কমেন্টস করবেন। তো সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আর 30 থেকে 36 কিলো 0031 0031 ইঞ্চিতে আছে, মিলিমিটারে করেন 25.4 তে ঠিক আছে।